আসসালামু আলাইকুম। হাসুস লাইভ জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানারুল ইসলাম। আমাদের অনুষ্ঠানের সম্পাদনায় আছেন কবি জীবন কৃষ্ণ সরকার, যার সুদক্ষ সমন্বয়কে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের কবি প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হক, যাকে ঘিরে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের অতিথি শ্রদ্ধাভাজন সালেহ আহমদ খসরু। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, সুসাহিত্যিক, কলামিস্ট সালেহ আহমদ খসরু ভাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হাসুসকে। শুরুতেই কোভিড-19 এই দুঃসময়েও দিনকাল কেমন কাটাচ্ছেন জানতে চাচ্ছি। কোভিড-19 এই দুঃসময়ে বিশ্ব আক্রান্ত, আমি এর বাইরে ছিলাম না। আমি নিজেও কোভিড-19 আক্রান্ত ছিলাম। আমি হাসপাতালে অক্সিজেন সাপোর্ট থেকে রব্বুল আলামিন আমাকে দয়া করে আবার ফিরিয়ে দিয়েছেন। আমরা আপনার ছাত্র রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, আপনার জীবন দর্শন নিয়েই আজকে আলোচনা করব। যে শুরুতেই জানতে চাচ্ছি আপনার বেড়ে ওঠাটা কেমন ছিল, দুরন্ত শৈশব কৈশোরটা। দুরন্ত শব্দ থেকে আমি যদি কথা শুরু করি, আমার জন্মটি হচ্ছে সুন্দরবনে। তো দুরন্ত ব্যাঘ্র যেখানে বিচরণ করতো সেই জায়গায় আমার জন্ম। তো আমি তো দুরন্তই, অবশ্যই। কৈশোর শৈশব যা ছিল দুরন্তই ছিল। হ্যাঁ, আমার বাড়ি সিলেটে, বিয়ানীবাজারে আমার বাড়ি। আমার বাবার চাকুরির সুবাদে আমার সুন্দরবনে থাকা আমার বাবা, তখন আমার সেখানে জন্ম হয়। আমি 61 বছরের তরুণ। 61 বছর আগে আমার জন্ম হয়েছিল। তো দুরন্ত শৈশব কৈশোর এ কথা যদি বলেন, তাহলে হঠাৎ মনে পড়ে গেল আমার হোমনা থানার কথা। হোমনা থানায় লঞ্চ ঘাটটি ছিল থানার সম্মুখে। তো থানার মাঠটি অনেক বড় ছিল। তো সহপাঠী ছাত্র বন্ধু যারা ছিলেন বা অফিসারদের অন্যান্য ছেলেরা যারা ছিলেন, সকলেই আমরা থানার মাঠে ফুটবল খেলতাম। তখন আজকের মতো ক্রিকেটটা এত জনপ্রিয় ছিল না, যদিও ক্রিকেট আমার অত্যন্ত প্রিয় খেলা। তো মনে পড়ে বিকালবেলা যখন আমরা খেলতাম, একদম লঞ্চগুলির নাম মনে আছে, এখন মনে পড়ে গেল। মনে আছে থেকে বলা যায় মনে পড়ে গেল। ML রাত্রি, ML জামান, আর একটি এসে থানার ঘাটে ভিড়ত, আবার ভোরবেলা চলে যেত। সেটির নাম সম্ভবত ML আবুল বাসার। রাত্রি আর জামাল চলে যেত বাঞ্ছারামপুর। তো যখন চলে যেত, দুরন্ত সব কিশোররা আমরা উঠে যেতাম লঞ্চে। এটা কথাটা সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তখনকার থানার ওসি সাহেব এক বড় কর্মকর্তা, অবশ্যই। হ্যাঁ, যদিও আসলে পুলিশের ওসি সম্মানিত একটি পদ, আর আমার বাবা যেহেতু পুলিশের ওসি ছিলেন, এটি আমার কাছে বাংলাদেশের সর্বোচ্চ পদের সম্মানিত পদ। হ্যাঁ, তো ওসি সাহেবের ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে লঞ্চে উঠতাম। সারেং আঙ্কেলকে বলতাম, আঙ্কেল মাঝ নদীতে গেলে একটু যদি ইঞ্জিনটা বন্ধ করে দেন। সেটি তিতাস নদীর কথা বলছি। তখন আঙ্কেল বলতো, আচ্ছা রে বাবা, প্রত্যেক দিন করা যাবে না, মাঝে মাঝে করবো। জি আঙ্কেল, প্রত্যেক দিন করা যাবে না। হ্যাঁ, তো আমরা সকলে লঞ্চের পিছনে, যেখানে আপনাদের কারোর চোখে পড়ছে কিনা জানি না, পিছনের ওই জায়গাটায় মানুষ নামাজও পড়ে, নামাজটাও পড়ে, নামাজও আদায় করে। তো সেই জায়গায় সব বন্ধু বান্ধব উঠলাম, আর মানে সারেং আঙ্কেল বন্ধ করে দিলেন ইঞ্জিনটি, সবাই ঝাঁপিয়ে পড়লাম নদীতে, তিতাস নদীতে। সেই মাঝ নদীতে ঝাঁপিয়ে পড়ে তারপরে আবার ঘাটে ফিরে আসা। আমি সেই দুরন্ত খসরু, একেবারে চঞ্চল। আপনার শিক্ষা জীবনটা কেমন ছিল? আমার শিক্ষা জীবন ওই যে বাবার চাকুরির সুবাদে কুমিল্লা, চাঁদপুর, অতঃপর জগন্নাথ কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করে তারপরে আর
দেশের বাইরে চলে যাওয়া। তো সেই সময় যেহেতু আপনারা সাক্ষাৎকারটি নিচ্ছেন আমি লিখি বলে বা আবৃত্তি করি বলে, তো প্রাসঙ্গিকভাবে বলতে হবে যে লেখার সূত্রপাতটি কোত্থেকে এলো, অবশ্যই। যদি বলতে দেন। না, সেই নাকি? প্রসঙ্গ তো অবশ্যই আসবো। আপনি আচ্ছা ঠিক আছে, আরো অন্য কোনো প্রশ্ন করলে করতে পারেন। হ্যাঁ, আপনি যে শিক্ষা জীবন নিয়ে আপাতত বলুন। যে শিক্ষা জীবনটা তো বললামই, কুমিল্লা চাঁদপুর কলেজ, তারপরে জগন্নাথ কলেজ, সেখান থেকে ছাত্র অবস্থায় রাজনীতি করেছেন। ছাত্র তৎকালীন অবস্থায় ছাত্র রাজনীতি আর বর্তমান ছাত্র রাজনীতির মধ্যে কি মিল পান, সামঞ্জস্যতা, অধিকার আদায়ের বিষয়গুলো যদি আপনি যদি ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতির কথা বলেন বা কর্মকাণ্ডের কথা বলেন, তাহলে তো ছাত্র রাজনীতি এখন সেই মানে নেই। কিন্তু ছাত্র রাজনীতি যে শব্দটি, সেটি একটি দাবানলের মতো লেলিহান শিখা, যখন জলে জ্বালিয়ে ছারকার করে সমস্ত অন্যায়কে। তো সেই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে 52 বলেন, 62 বলেন, 56 বলেন, 69 বলেন, 70 বলেন, 90 বলেন, সকল সময়ই ছাত্র এবং গতকালও ছাত্র, অগ্রসৈনিক। হ্যাঁ। তো সেইভাবে আমার ছাত্র জীবনটা চাঁদপুর সরকারি কলেজে, সেখানে আমি ছাত্র রাজনীতির হাতে খড়ি। আমি আসলেই একদম আমার যিনি পড়াতেন সেই কাশেম ভাইয়ের হাত ধরে আমার ছাত্র রাজনীতিতে প্রবেশ। মেধাবী ছাত্র থাকায় আব্বা কাশেম ভাইকে আমাকে পড়ানোর জন্য বাসায় এসে পড়াতেন। তিনিই আমাকে পড়ানোর ফাঁকে ফাঁকে আমি বলবো যে প্রলুব্ধ করতেন, উদ্বুদ্ধ করতেন ছাত্ররা। প্রলুব্ধ বলবো, উদ্বুদ্ধ কতটুকু হয়েছে আমি জানি না, কারণ তিনি যেখানে আমাকে রাজনীতিতে নিয়ে আসতেন সেই রাজনীতিতে কিন্তু আমি বিশ্বাস করিও না আর বেশি দিন থাকিও নি। আমি জাসদ ছাত্রলীগের সাথে প্রথম জড়িত হই। জানতে চাই যে আপনার সাহিত্যের প্রতি অনুরাগ কখন সৃষ্টি হয়েছিল? সেটি শুরুতে বলতে চাচ্ছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি সেই হোমনা থানাতেই, আমি হোমনা হাই স্কুলের ছাত্র। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রিয়রঞ্জন স্যারকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। আমার স্কুলের তৎকালীন হেডমাস্টার মশাই বাবু রমেশচন্দ্র ভট্টাচার্য, ওনাকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভালো ছাত্র বলেই একটা নামডাক ছিল আমার স্কুলে, কলেজ লেভেলও ছিল। তো তখন যখন 7-এ উঠলাম, আমার বাবা আমার হাতে কতগুলো জিনিস তুলে দিলেন। যখন 7-এর ছাত্র আমি, 6 থেকে 7-এ উঠে ক্লাস শুরু করেছি। কি দিলেন? শরৎচন্দ্রের দেবদাস, ধীরাজ ভট্টাচার্যের যখন আমি পুলিশ ছিলাম, যখন আমি নায়ক ছিলাম, আর দিলেন মর্নিং নিউজ ইংরেজি পত্রিকা। তখন মর্নিং নিউজ পত্রিকাটি, এখন আর নেই পত্রিকাটি, বেশ আগেই বন্ধ হয়ে গেছে। খুব জনপ্রিয় একটি ইংরেজি দৈনিক ছিল তখন। 7-এর ছাত্র ওইগুলা দুইটা, ধীরাজ ভট্টাচার্যের উপন্যাসটি একটু বড়, দেবদাসটি ছিল ছোট, আর মর্নিং নিউজ ইংরেজি পত্রিকা। সঙ্গত কারণেই আমি একটু চুপিসারে বিরক্ত হয়েছি বাবার প্রতি। ইংরেজি পত্রিকা তুলে দিলেন 7-এর ছাত্রের হাতে। বাহ, তুলে দিলেন, আমি ওই রেখে দিলাম, আমি তেমন চোখটুক বুলাইনি। একদিন হঠাৎ করে বাবা বললেন, তুমি কি পড়ো? আমি বললাম, না বাবা, এখনো পড়িনি। কেন পড়ো না? আচ্ছা তুমি একটা কাজ করো, আজকের মর্নিং নিউজটা তুমি নাও, এইখানে তোমার উপসম্পাদকীয় যেটা আছে সাব এডিটোরিয়াল, ওটা তুমি আমাকে সামারাইজ করে দাও। বিরক্তির মাত্রা অনেক বেশি হবে। হ্যাঁ, পারিনি, বাবার কথা মানতেই হবে, শিরোধার্য। তো আমি চেষ্টা করেছি, পারিনি, হয়নি। কিন্তু আমার বাবা তাতে বিরক্ত হননি। তিনি খুব আদর করে আমাকে দেখিয়ে পরে তিনি এটি সামারাইজ করে আমাকে দিয়ে বলে, এইভাবে করতে হয়, আর তুমি না পড়লে তুমি পারবা না। যেখানে বুঝো না ডিকশনারি খুলে দেখো, আমাকে জিজ্ঞেস করো, বাট তোমাকে এটা প্রতিদিন করতে হবে, আর উপন্যাসটি পড়ো, ভালো লাগবে। তখন শুরু হলো, এখন বাবার কথা শুনতে হয়। দেবদাসটি ছোট, মনে করলাম ছোট বইটা দিয়ে শুরু করি, এত বড়টার দিকে ভয় লাগে। কিন্তু সেই দেবদাস, সেই চন্দ্রমুখী, সেই পার্বতী,
সেই পারু আজও মন তাড়া করে। সে থেকেই আমার পড়া শুরু। তো সম্ভবত সেই পারু, চন্দ্রমুখী, শরৎচন্দ্র, ধীরাজ ভট্টাচার্য মনে যে দাগ কাটলো, সে থেকেই লেখালেখির প্রতি আমার একটা ভালো লাগা জন্ম নেয়। স্কুলে ইংরেজি বলতে শুরু করলাম, আমাকে তখন বাংরেজ বলতো বন্ধু বান্ধব, কারণ ভুলভাল ইংলিশ বলতাম। তো তখন আমার স্পষ্ট মনে আছে, আমি তখন ডার্ট দেখিয়ে বলতাম, একদিন আমি সঠিক ইংরেজি বলবো, তোরা চেয়ে চেয়ে দেখবি। আমাকে যারা চেনে সিলেটে, বন্ধু বান্ধব বা সহযোদ্ধা যারা, আমার বন্ধু যারা, সকলেই একটু, কেউ টিপ্পনিও কাটে, আবার কেউ একটু খুশিও হয় আমি নাকি ভালো ইংরেজি বলতে পারেন। So far they think that I speak very good English. তো এটাও কৃতিত্বের মূল দাবিদার সিংহভাগ আমার পিতা, কারণ তিনি যেভাবে উপন্যাস তুলে দিয়েছিলেন বাংলা, একইভাবে তিনি ইংরেজি পত্রিকাও দিয়েছিলেন। রাইট, সেই থেকেই শুরু। তারপরে কলেজ জীবনে এসে আমার প্রথম কবিতা লেখা আমার এক বন্ধু, তিনি আমাকে বলেছিলেন যে তোমার কথা শুনলে মনে হয় তুমি কবিতা লিখতে পারবে। হ্যাঁ, এবং সম্ভবত সেই কবিতাটি আর আমার কাছে নেই, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার গল্পটি আরেকখানে। আমি 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা কবিতা লিখেছিলাম, জীবনের প্রথম কবিতাটি। কি লিখেছিলাম মনে নেই। বিচিত্রা তখন, আপনারা হক ভাই হয়তো বলতে পারবেন, বা আমার প্রজন্মের যারা, তারা বলতে পারবে, বিচিত্রা ছিল তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক। যারা লেখালেখি করতো বা পড়াশোনা করতে ভালো লাগে, তারা বিচিত্রা পড়তেই হবে, সপ্তাহটা কবে শেষ হবে। আর আরেকটা জিনিস প্রাণ কেড়ে নিত, মাসুদ রানা, নিহার রঞ্জনের কিরিটি রায়, দস্যু বনহুর, এগুলা স্কুল লেভেলের কথা বলছি। তো সেইভাবেই আমাদের পড়াশোনার জগৎটা শুরু। মাসুদ রানা ছিল একটি নেশা, কিরিটি রায় নেশা। বনহুর আমাকে তেমন তাড়া করেনি, কেন যেন মনে হতো বনহুর পড়লে একটা সস্তা একটা গল্প। তারপরও দস্যু বনহুর ছিল অত্যন্ত জনপ্রিয় একটি মানে ধারাবাহিক গল্পের বই। তো এইগুলো থেকেই সম্ভবত আমার লেখার কথা যদি বলি, সেটিও কলেজ, চাঁদপুর কলেজের একটি স্মরণিকায় প্রকাশিত কবিতা। আপনি সমসাময়িক বিষয় নিয়ে, সমসাময়িক আপনার দেশ, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা নিয়ে কলাম লিখেন, প্রবন্ধ লিখেন, সেটার অনুপ্রেরণা কোথা থেকে আসে, বা সেটা কি জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে লিখেন, না নিজের ভালো লাগা থেকে? না, রাজনৈতিকভাবে সচেতন মানুষ বলেই আমি মনে করি। আমার রাজনীতির প্রথম দর্শনটি হচ্ছে দেশপ্রেম। যেমন আমি একটি কথা বলি, আমার নিজস্ব যারা সার্কেলে থাকেন, বন্ধু বান্ধব বা সহযোদ্ধা, রাজনৈতিক যারা নেতা আছেন, আমি প্রথমত একজন মুসলিম, অবশ্যই, তারপরে আমি একজন বাংলাদেশি, তারপরে আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী। এটা কেন বলি? আমি 3 নম্বরে জাতীয়তাবাদী দল। আমার জাতীয়তাবাদী দল যদি আমার দেশের বিরুদ্ধে যায়, আমি আমার দলের বিরুদ্ধে সপাটে দাঁড়িয়ে যাব। আমার দেশ যদি আমার ধর্মের বিরুদ্ধে যায়, আমি সপাটে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কারণ আমাকে তো ফিরে যেতে হবে, যার কাছ থেকে এসেছি তার কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে। অবশ্যই। বর্তমান বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে তাদের কতটুকু জায়গা করে নিতে পারছে বলে আপনি মনে করেন? বাংলা সাহিত্য কতটুকু সমৃদ্ধ? বাংলা সাহিত্যের কথা এত ব্যাপক ক্যানভাসে বলতে গেলে যে বিদগ্ধজনরা বলা উচিত, তাদের বিষয় এটি, আমার বিষয় না, এ নিয়ে বলার মতো ধৃষ্টতা আমি করব না। কিন্তু প্রশ্নটা যেহেতু করেছেন, অনেয়ারে যাচ্ছে, একটা উত্তর তো দিতেই হয়। সেই উত্তরটা আমি বিনয়ের সাথে বলছি, বাংলা সাহিত্য তার স্থান দখল করতে পারেনি, এটা আমার ধারণা। আমরা যদি কেবল মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর
নোবেল পেয়েছেন, এতেই বাংলা সাহিত্য প্রতিষ্ঠিত হয়েছে বোধহয় তা না। অনেকেই বঙ্কিমচন্দ্রকে পছন্দ করবেন না, কিন্তু বঙ্কিম আমার প্রিয় একজন লেখক। হ্যাঁ, এখন সঙ্গত কারণেই নানান ধর্মীয় বিষয়গুলি আসে বলে তাকে আমরা পছন্দ করি না, বাট না, কিন্তু বঙ্কিম সাহিত্য যদি আপনি পড়েন, বাংলা আপনাকে জানা হবে। একইভাবে আপনি যদি ফররুখ আহমদকে না পড়েন, তাহলে আপনি বাংলা কবিতার জগৎকে আপনি মিস করলেন। হ্যাঁ, আপনি জীবনানন্দ যদি না পাঠ করেন, জীবনের আনন্দই পাবেন না। একদম তাই। আপনি যদি মধুসূদনকে না পড়েন, আপনি কি পড়লেন? ঠিক না? আপনি যদি শামসুর রহমানকে যদি না পড়েন, বাংলাদেশকে কি করে জানবেন? আপনি যদি জসিমউদ্দিনকে আপনি যদি না পড়েন, আপনি পল্লী জানবেন? জানবেনই না। হ্যাঁ, আপনার হাওরের কথা, আপনার হাওর বাওর দেখলেই তো পল্লী কবি চলে আসে না? আপনি যদি আল মাহমুদকে না পড়েন, আধুনিক বাংলা কবিতা হয়? একদমই না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যদি আপনি না পড়েন, আপনার সে দ্রোহ আসবে কোত্থেকে? আর নজরুল, সবার শেষে এই নামটি যদি আমি নেই, নজরুল হচ্ছে দ্রোহ, প্রেম, ধর্ম, গজল, শ্যামা সঙ্গীত কি নেই নজরুলের সাহিত্য বিশ্বকে শাসন করার জন্য একাই যথেষ্ট। তাহলে আমাদের বাংলা সাহিত্য এতটুকু সমৃদ্ধ থাকার পরেও কেন বিশ্ব সাহিত্যে তাদের মর্যাদাটা পাচ্ছে না? আমি যদি বলি একইভাবে বাংলাদেশটিও তো সেইভাবে মর্যাদা পাচ্ছে না। বাংলাদেশ তো অনেক প্রতিভার খনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আমরা কি প্রতিষ্ঠিত করতে পেরেছি? যে জাতি তার সবচেয়ে গৌরবের ধন মহান মুক্তিযুদ্ধ, সেটি নিয়ে বিতর্ক করছে। তো আপনি আপনার সাহিত্য কোত্থেকে পাবেন? কারণ আপনার মূল গৌরবকে আপনি প্রতিষ্ঠা দিতে চাচ্ছেন না, অথবা পাচ্ছেন না, অথবা এখানে ষড়যন্ত্র চলছে, বা যে কোনো একটি অবয়বে এটিকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চলছে, সেটিকে আপনি রুখে দিতে পারছেন না। তাহলে আপনার সাহিত্যকে আপনি কিভাবে দাঁড় করাবেন? আগে তো আপনার শেকড় যখন ডালপালা মেলবে, তখন সেই গাছগাছালিতে সেই পত্রপল্লবে পাখ পাখিলারা যখন ডাকাডাকি করবে, সেই কোকিলের ডাক, সেই শালিকের উড়ে যাওয়া, সেই ধবল বকের নীলিমায় উড়ে চলা, সেগুলো দেখেই তো আপনি জেনারেল আবার একটি কবিতা লিখবেন। একদমই। বর্তমানে সিলেট কেন্দ্রিক যারা সাহিত্য চর্চা করছেন, অনেক তরুণরা লিখছেন, অনেক সিনিয়র লেখকরা লিখছেন, তাদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী? যেমন আমার কাছে ধরেন, আমি মাঝে মাঝে কেমোসেসে যাই, মোবাইল পাঠাগারে যাই, এবং সাইক্লোনে যাই। সাইক্লোনটা কিন্তু খুব পুরনো একটি, সম্ভবত 80 বা 81 সালে প্রতিষ্ঠিত একটি সাহিত্য সংগঠন। তো ওখানে গেলে আমি দেখি বেশ কিছু তরুণ, যেমন আমার নাম বলাটা কতটুকু আপনারা নিবেন আমি জানি না, তবে নাম বলতে যদি পারি, যেমন আমার এনামের ছড়া, মুয়াজবিন এনামের ছড়া পড়লে আমার শুনলে ভালো লাগে, আমার জুয়েলকে ভালো লাগে, তারপরে মিধাতকে ভালো লাগে। হ্যাঁ, তো আপনার লেখাও আমি পড়েছি। তো তরুণরা তো এগুচ্ছে। হ্যাঁ, আজকে যখন মেধাদের উপন্যাসটি রকমারিতে বিক্রি হচ্ছে দেখি, ভালো লাগে। কারণ এটি তো আউল বাউলের দেশ সিলেট, রাধারমণের দেশ সিলেট, হাসনের দেশ সিলেট, শাহ করিমের দেশ সিলেট, হ্যাঁ, কানাইলালের দেশ সিলেট। আপনি সিলেট সৈয়দ মুস্তফা আলীর দেশ, মুর্তজা আলীর দেশ, চৌধুরী গোলাম আকবরের দেশ। সাহিত্য সংস্কৃতির রাজধানী। সেইখানে সাহিত্য হবে না তো হবে কোথায়? তরুণদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? তরুণদের প্রতি আমার একটাই উপদেশ, দেশকে ভালোবাসো, দেখবে প্রকৃতিকে ভালোবাসছো। প্রকৃতিকে ভালোবাসবে, অঝোর ধারায় বহিবে কলমের কালি, সেই সফেদ কাগজ কালো কালো হরফে ভরে যাবে, সাহিত্য মহাকাব্য রচিত হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আর ভীষণ আদর করে পড়তে হবে। আপনি তো কবিতা লিখেন, আপনার অনেকগুলো কবিতা, বিশেষত আপনার সেই ভরাট কণ্ঠের একদল প্রেমিক আছেন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। আমরা কি সেই ভরাট কণ্ঠে একটা কবিতা শুনতে পারি আপনার? ভরাট কণ্ঠের একটি কবিতা
না, কবিতাটা আপনার ভরাট কোন? 21-এর কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? এ যে বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লুহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। অসাধারণ কবিতা শুনছিলাম বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলমিস্ট সালেহ আহমেদ খসরু ভাইয়ের কণ্ঠে। আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি। আমরা জানতে চাচ্ছি, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পাঠক শ্রেণী চাচ্ছেন যে আপনার বই আসুক, আপনার পাঠকদের উদ্দেশ্যে আপনার সেই বইটা আমরা কবে নাগাদ পাবো? আপনার কবিতা গ্রন্থ, প্রবন্ধ সংকলন কিংবা আপনার স্মৃতিচারণমূলক গ্রন্থ। আমার গ্রন্থ আসলে প্রকাশ করাটা এটা পরিবারের দাবি, আমার বাচ্চাদের দাবি, আমার সাথে যারা আছেন গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাংবাদিক, সকলেরই দাবি এটি। আমার মনে একটা অভিমান ছিল যে ছাপাবো না, রেখে যাব পাণ্ডুলিপি, সেটা আমার বাচ্চারা হয়তো পরবর্তী প্রজন্মে ছাপবে। আর তখন আমার লেখায় যদি ভুল টুল থাকেও, তখন আর কেউ মৃত ব্যক্তি হিসাবে তেমন সমালোচনা করবে না, ক্ষমা করে দিবে। কারণ নিজের লেখালেখির প্রতি এখনো আস্থা জমেনি, এটা হচ্ছে মূল কারণ। আর আমার ভালোবাসার পাণ্ডুলিপি যেটা, সেটা আমি হারিয়েছি নিউ ইয়র্কের হাডসন নদীতে। সেটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তো সেটা আর এখন আর এই ক্যানভাসটি বড় করছি না। তো সেই থেকে এখন মনে হচ্ছে তাগিদ দিচ্ছে আমার সাথী, তাগিদ দিচ্ছেন আমার পরিবার, আমার সন্তান। ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন, আমার ছোট মেয়েটি ব্লুবার্ডে পড়ে এবার মেট্রিক দিবেন। সে আমার গল্প বলেন আর প্রবন্ধের করি, আমাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বইটা যে লিখবে কবিতার বই না প্রবন্ধের বই, বা তুমি কিসের উপরে লিখবে? আমি একটু চিন্তা করলাম, কেন যেন মনে হলো যে আমার প্রবন্ধগুলি বোধহয় আমার কবিতার চেয়েও ভালো হবে। তো আমি বললাম যে বাবা আমার প্রবন্ধ নিয়েই লিখব। তখন বলল, কি নাম দিবে বাবা? শুনে খুশি হবেন, নামও ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জীবনের অষ্টপ্রহর। সেটা কি আমরা অতি শীঘ্রই পাচ্ছি? আশা করছি মাস দুয়েকের মধ্যে আমি ব্যবস্থা করে নেব। করোনা কারণে আমরা একটু দেরি হয়েছিল। ইতিমধ্যে নোলক প্রকাশনও কথা বলেছিলেন আমার সাথে, আরও দুটি প্রকাশনা সংস্থা কথা বলেছেন। তারা সিলেটের, ওনাদের দাবি হচ্ছে যে আমার যেহেতু প্রথম বই, তারা ছাপতে চাচ্ছেন। তো এটা বোধহয় একটু আবেগেরও ব্যাপার। দেখি, আবার নোলকের সাথেও একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, কথা বলেন তিনি, খুব ভালো মানুষ। তো আমি ঠিক এখন সিদ্ধান্ত নিতে পারিনি কোথা থেকে করব, তবে আল্লাহ যদি চাহেন তো ইনশাআল্লাহ খুব দ্রুতই আসছে বাজারে। তরুণদের উদ্দেশ্যে আপনার শেষ কথাটুকু শুনতে চাই, আমাদের প্রতি আপনার কি উপদেশ? আমি তো একটু আগেও বলেছি, তরুণদের প্রতি, তরুণরা সৎ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আর দেশকে ভালোবাসলে সততার বিকল্প নেই, সততা এমনিই জন্ম নেয়। কারণ আপনি যখন দেশপ্রেমিক হবেন, তখন আপনার মধ্যে তো লোভ থাকবে না। কারণ দেশকে ভালোবেসে দেয়া যায়, মানে নেয়ার কোনো কিছু নেই এখানে। আপনি দেশকে দিলেন কি, সেটাই বড় কথা। দেশ তো আপনাকে দিয়েছে, অফুরান দিয়েছে, আপনাকে শ্বাস দিচ্ছে, বাতাস দিচ্ছে, আলো দিচ্ছে, আপনাকে জমিন দিয়েছে, আপনাকে ফসল দিচ্ছে। আর কি দিবে দেশ আপনাকে? আপনাকে বড় করেছে, আপনাকে সুন্দর একটি দেহ, মানে
বিকশিত হবার জন্য, আপনার মননশীলতা বিকশিত হবার জন্য আপনার যে প্রাকৃতিক যত স্বাদ, রস, গন্ধ, সুধা দরকার সব আপনাকে দেশ দিয়েছে। এখন আপনাকে দেশকে দিতে হবে। সুতরাং দেশকে দেবার জন্য প্রস্তুত হোক তরুণ। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় সালেহ আহমেদ খসরু ভাইকে আমাদের হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা হাসুস লাইভ জীবনের গল্প অনুষ্ঠানে ওনার শত ব্যস্ততার পরেও সময় দেওয়ার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা হাসুস বাংলাদেশ নিয়ে আপনার শেষ কথাটুকু শুনতে চাই। একদম শেষ কথাই শেষ করে ফেলি, দীর্ঘ হয়ে যাচ্ছে। হাসুস সম্ভবত হাওর কেন্দ্রিক একটি সাহিত্য সংগঠন এবং হাওরের, আমি শুনেছি হাসুস ইতিমধ্যে 4000 বই বিনামূল্যে পাঠকদের উদ্দেশ্যে দিয়েছে। এটি একটি অভূতপূর্ব কাজ। 4000 বই বিনামূল্যে পড়ার জন্য দেয়া সেই অঞ্চলে এর চেয়ে বড় কাজ কোটি হয়েছে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যে সাহিত্য কেন্দ্রিক 4000 বই দেওয়া চারটিখানি কথা না। তো সেই এমন একটি বিপ্লবী কাজ হাসুস করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আমার মন থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং হাওর বাওর ওখানে না গেলে মন জুড়ায় না, আর যেখানে মন জুড়ায় সেখানেই সাহিত্য, সেখানেই শিল্প। হাসুস বেঁচে থাকুক অনাদিকাল। শেষ করছি আজকের হাসুস লাইভ জীবনের গল্প অনুষ্ঠান। আমাদের অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, কবি, প্রাবন্ধিক সালেহ আহমেদ খসরু ভাই। আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আরেকজন বিদগ্ধ চিত্তের মানুষকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।